বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই পেন্ডুলামের মতো দুলছে বাংলাদেশ ভারত সম্পর্ক। মাঝে সম্পর্ক স্বাভাবিক করতে নানা দেন দরবার করা হলেও সম্প্রতি বড় জায়গা করে নিয়েছে তিক্ততা। এই অঞ্চলে ভারতকে পাশ কাটিয়ে ত্রিপক্ষীয় জোট গড়ার চেষ্টা চলছে। এতেই ঢাকা থেকে দূরে সরে যাওয়ার কৌশলগত শঙ্কায় পড়েছে নয়াদিল্লি। কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ বিষয়ে সরকারকে বেশ কিছু সুপারিশ দিয়েছে কংগ্রেস নেতা শশী থারুর নেতৃত্বাধীন ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি। 1971 সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মন্তব্য করেছে এই কমিটি, যেখানে পরিস্থিতি সামলাতে খুব সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সরকারকে। এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার পেছনে বেশ কয়েকটি কারণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ইসলামপন্থীদের উত্থান, চীন ও পাকিস্তানের প্রভাব দ্রুত বৃদ্ধি এবং শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের দীর্ঘদিনের আধিপত্যের পতন। এই কমিটির মতে 1971 সালের চ্যালেঞ্জ ছিল অস্তিত্বের প্রশ্ন, মানবিক সংকট ও একটি নতুন রাষ্ট্রের জন্ম। কিন্তু আজকের হুমকি আরো সূক্ষ্ম, গভীর ও ভয়ঙ্কর, যার মধ্যে রয়েছে প্রজন্মগত বিচ্ছিন্নতা, রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন এবং ভারতের কাছ থেকে কৌশলগতভাবে দূরে সরে যাওয়ার আশঙ্কা। পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির দেওয়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ইসলামপন্থী শক্তির ফিরে আসা, যুব নেতৃত্বাধীন জাতীয়তাবাদের উত্থান, চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব সবকিছু মিলে বাংলাদেশের রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ মোড়বদল। ভারত বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে সতর্ক করেছে ভারতের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি। প্রতিবেদনে কমিটি বলেছে, এই মুহূর্তে ভারত যদি নিজেদের কৌশল নতুনভাবে সাজাতে ব্যর্থ হয়, তাহলে গুরুত্ব হারিয়ে ঢাকায় নিজের কৌশলগত অবস্থান হারানোর ঝুঁকি তৈরি হবে। পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক মেরামত ও চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে বিশেষ উদ্বেগও প্রকাশ করেছে এই কমিটি। বিশেষ করে বেইজিং এর অবকাঠামো উন্নয়ন, বন্দর নির্মাণ এবং প্রতিরক্ষা সহযোগিতার উদাহরণ হিসেবে মোংলা বন্দর সম্প্রসারণ, লালমনিরহাট বিমান ঘাঁটি ও পেকুয়ায় সাবমেরিন ঘাঁটির সক্ষমতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়। এরপর সুপারিশ হিসেবে কমিটি জানায়, বাংলাদেশে কোনো বিদেশি শক্তি যেন সামরিক ঘাঁটি স্থাপন করতে না পারে সে বিষয়ে কড়া নজরদারি রাখতে হবে এবং উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং বন্দর অ্যাক্সেসের ক্ষেত্রে ঢাকাকে তুলনামূলক সুবিধা দিতে হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন নিয়ে অবস্থান তুলে ধরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে দিল্লি। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব যাতে দ্বিপক্ষীয় সম্পর্কে না পড়ে, সেজন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনেও এই সম্পর্ক টিকে থাকে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 21 ডিসেম্বর বেলা 12টায় নির্বাচন ভবনে এই সভায় থাকবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আলোচ্য সূচিতে রয়েছে নির্বাচনের আগের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর কার্যক্রম ও আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনী পরিবেশ বজায় রাখা। এছাড়া বিবিধ বিষয় রয়েছে আলোচ্য সূচিতে। সভা শেষে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, যৌথ বাহিনীর কার্যক্রম ইত্যাদি সম্পর্কে সংবাদ মাধ্যমকে ব্রিফ করবেন বলে জানা গেছে। ইসি কর্মকর্তারা জানান, সভায় দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনের আগে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। স্বরাষ্ট্র সচিব, সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান এবং তাদের প্রতিনিধিদের উপস্থিত থাকতে চেয়ে ইতোমধ্যেই চিঠি পাঠিয়েছে ইসি। ইসির এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক আইজিপি, এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনারকে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার ভোটের আগে পরে 5 দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে ভোটের আগে 9 ফেব্রুয়ারি থেকে ভোটের পরদিন 13 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দলবদ্ধ হয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় ধর্ম অবমাননার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। নিহত ব্যক্তি যদি ফেসবুকে কিছু লিখতেন তাহলেও একটা বিষয় হতো। সেখানে সবাই এখন বলছেন যে তারা তাকে এমন কিছু বলতে নিজেরা শোনেননি, কেউ নিজে শুনেছেন বা দেখেছেন এমন কাউকে পাওয়া যায়নি। বিবিসি বাংলাকে বলেছেন ময়মনসিংহ র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ শামসুজ্জামান। তিনি জানিয়েছেন, পরিস্থিতি যখন টালমাটাল হয়ে ওঠে তখন ফ্যাক্টরি রক্ষায় তাকে বাইরে ঠেলে দেওয়া হয়েছে। বাইরে ঠেলে দেওয়ার পর তাকে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনার ভিডিও বিশ্লেষণ করে 2 জনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরো 5 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে এবং তারাও ঘটনার সংশ্লিষ্টতার অভিযোগে 3 জনকে আটক করেছে। এদিকে নিহত পোশাক শ্রমিককে পুলিশের কাছ থেকে নিয়ে মব সন্ত্রাসীরা পিটিয়ে আগুন দিয়ে মেরেছে বলে সামাজিক মাধ্যমে যে প্রচার চলছে তা সম্পূর্ণ ভুয়া বলে বলছেন মিস্টার ইসলাম। আমাদের জানানোই হয়েছে অনেক পরে, তাকে সরাসরি ফ্যাক্টরি থেকেই তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলেছেন তিনি। নিহত ব্যক্তির চাচাতো ভাই কার্তিক চন্দ্র দাস বিবিসি বাংলাকে বলেছেন, ঘটনায় কারা জড়িত তা ভিডিওতেই আছে। এলাকার মানুষ জানে আমার ভাই কেমন, তাকে মিথ্যে অভিযোগ করে খুন করা হয়েছে। তবে যেই কারখানায় ঘটনাটি ঘটেছে সেখানকার কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। শুক্রবার অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে নিন্দা জানাই। নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। র্যাব বলছে, ডুবুলিয়া পায়োনিয়ার নিট ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন জেলার তারাকান্দা থানার দীপু চন্দ্র দাস, যার বয়স 28 বছরের কাছাকাছি। তাকে বৃহস্পতিবার রাতে জোর করে তার ফ্যাক্টরি থেকে বের করে এনে হত্যা করা হয়েছে। অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে নবী ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে গত বৃহস্পতিবার রাত আনুমানিক 9টায় ফ্যাক্টরি থেকে জোরপূর্বক বের করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত সহ কিল ঘুষি দিয়ে পিটিয়ে হত্যা করে। র্যাবের এক প্রেস ব্রিফিং এ দেয়া বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। পরবর্তীতে ভিকটিমের মৃতদেহ জামিরদিয়া স্কোয়ার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ডে ঢাকা ময়মনসিংহ সড়কের মাঝখানে আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ তথ্য দিয়ে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার ভিডিও বিশ্লেষণ ও অন্য তথ্য সংগ্রহ করে 7 জনকে আটকের কথা বলা হয়েছে। র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ শামসুজ্জামান বলছেন, পরিস্থিতি টালমাটাল হয়ে গেলে ফ্যাক্টরি রক্ষার জন্য সেখানকার কর্মকর্তারা ভিকটিমকে কথিত জনতার হাতে তুলে দিয়েছে। এমনকি বিকেল 5টার ঘটনা রাত 8টায় পুলিশকে বলা হয়েছে। কিন্তু যাদেরকে জিজ্ঞাসা করছি তারা বলছেন তারা ওই ব্যক্তিকে কটূক্তিমূলক মন্তব্য করতে নিজেরা সরাসরি শোনেননি বা দেখেননি বলেছেন মিস্টার শামসুজ্জামান। র্যাব পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছ থেকে পাওয়া ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যার পর ফ্যাক্টরির ভেতরেই কিছু শ্রমিক দলবদ্ধ হয়ে দীপু চন্দ্র দাসকে মারধর শুরু করেন। এ সময় তারা তার বিরুদ্ধে নবীকে কটূক্তি করার অভিযোগ করতে থাকে। তখন মুখে মুখে ছড়িয়ে পড়ে যে দীপু চন্দ্র দাস চায়ের দোকানে বসে এমন মন্তব্য করেছেন। এক পর্যায়ে বাইরে খবর ছড়িয়ে পড়লে ফ্যাক্টরির বাইরেও অনেকে জমায়েত হয়ে দীপুকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানাতে থাকেন। আবার ওই সময় ওই এলাকার কারখানাগুলোর ছুটির সময় হওয়ায় অল্প সময়ের মধ্যেই বহু মানুষ এসে সেখানে জড়ো হয়। পরিস্থিতি সামাল দিতে ফ্যাক্টরির প্রোডাকশন ম্যানেজার দীপু চন্দ্র দাসকে তখনই বরখাস্ত করেন। পরিস্থিতি টালমাটাল হয়ে ওঠে। তখন ফ্যাক্টরি রক্ষার জন্য ভিকটিমকে বাইরের দিকে ঠেলে দেয় ফ্যাক্টরির লোকজন, বলছিলেন র্যাবের মোহাম্মদ শামসুজ্জামান। যদিও কেউ কেউ বলছেন মিস্টার দাসকে যখন ভেতরে মারধর করা হচ্ছিল তারই এক পর্যায়ে একটি পকেট গেট দিয়ে বাইরে থেকে লোকজন ভেতরে প্রবেশ করে তাকে বাইরে নিয়ে যায়। বাইরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে মারধর করে গাছে ঝুলিয়ে তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে আগুনে রশি ছিঁড়ে দীপু দাসের দেহ পড়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিবিসি বাংলাকে ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন স্থানীয় একজন সাংবাদিক, এই ঘটনার যে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে
হয়েছে তাতেও এসব দৃশ্য দেখা যাচ্ছে। যদিও পরে আবার সামাজিক মাধ্যমে কেউ কেউ অভিযোগ করেন যে দীপু আক্রান্ত হয়ে পুলিশের কাছেই গিয়েছিলেন। এই অভিযোগ প্রত্যাখ্যান করে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলছেন যে ঘটনাটি ঘটেছে ফ্যাক্টরিতে এবং পুলিশকে খবর দেয়াই হয়েছে অনেক দেরি করে। র্যাবের মোহাম্মদ শামসুজ্জামানও বলছেন যে বিকেল 5টায় ঘটনা শুরু হলেও পুলিশকে কল দেওয়া হয়েছিল রাত 8টায়। নিহত দীপুচন্দ্র দাসের চাচাতো ভাই কার্তিক চন্দ্র দাস বিবিসি বাংলাকে বলেছেন, ফ্যাক্টরির ভেতরে অনেক ঘটনা ঘটেছে এবং সে কারণেই তার ভাইকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন তারা। তবে কি কি ঘটেছে ফ্যাক্টরিতে সে ব্যাপারে তিনি কিছু বলতে চাননি। ভিডিওতে দেখা যাচ্ছে কারা কি করছে। আমরা শুধু বিচার চাই, মিথ্যে অভিযোগ তুলে এভাবে মারা হলো কেন তার বিচার চাই, বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। নিহত দীপুচন্দ্র দাস 1.5 বছর বয়সী এক কন্যা সন্তানের জনক। তবে কাজের জন্য পরিবার ছাড়াই তিনি ফ্যাক্টরি এলাকায় একটি মেসে থাকতেন বলে তার চাচাতো ভাই জানিয়েছেন। প্রায় 2.5 বছর ধরে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 190 মিলিয়ন পাউন্ড আল কাদি ট্রাস্ট দুর্নীতির দায়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে 14 বছরের সাজা খাটছেন একসময়ের কিংবদন্তি এই ক্রিকেটার। এবার ইমরান খান ও বুশরা বিবিকে তোষাখানা 2 মামলায় 17 বছরের কারাদণ্ড দিলেন আদালত। অর্থাৎ এখন ইমরানের মোট সাজা হলো 31 বছর। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন 14 বছর সাজা শেষ হওয়ার পর 17 বছর সাজা খাটবেন ইমরান খান। তিনি বলেন, আদালত ন্যায় বিচার করেছে। তিনি ও তার স্ত্রী সরকারি সম্পত্তি নিজেদের জন্য ব্যবহার করে জনগণের বিশ্বাস ভঙ্গ করেছেন, পদের অপব্যবহার ও জালিয়াতি করেছেন তারা। তাদের চলমান শাস্তি শেষ হওয়ার পর নতুন শাস্তি কার্যকর হবে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে 2021 সালের মে মাসে সৌদিতে একটি সরকারি সফরের সময় সৌদি যুবরাজ ইমরান খানকে একটি বুলগারি গহনা সেট উপহার দেন। নিয়ম অনুযায়ী সেটি রাষ্ট্রীয় কোষাগার বা তোষাখানায় জমা দেওয়ার কথা ছিল, কিন্তু ইমরান দম্পতি তা করেননি। 8 কোটি পাকিস্তানি রুপি মূল্যের সেই সেটটি মাত্র 29 লাখ রুপি পরিশোধ করে নিজেদের কাছে রেখে দিয়েছিলেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে অনুষ্ঠিত শুনানির সময় বিশেষ বিচারক শাহরুখ আরজুমাত সাজার ওই রায় দেন। দুজনকেই 1 কোটি 64 লাখ রুপি জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত সাজা পেতে হবে। আদালতের রায়ে বলা হয়েছে, ইমরান খানের বার্ধক্য এবং বুশরা বিবি একজন নারী, এই বিষয়গুলো বিবেচনা করে আদালত তাদেরকে লঘুদণ্ড দিয়েছেন। গত বছর ডিসেম্বরে ইমরান খান ও বুশরা বিবিকে অভিযুক্ত করা হয় তোষাখানা 2 মামলায়। তবে সব অভিযোগ অস্বীকার করেছে দুজনই। তাদের দাবি এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই আদালতের এই রায়ের তীব্র নিন্দা জানিয়েছে। দলটির অভিযোগ, রায় ঘোষণার সময় ইমরান ও বুশরা বিবির আইনজীবীরা উপস্থিত ছিলেন না, এমনকি তাদের পরিবারকেও আদালতে আসতে দেওয়া হয়নি। পিটিআই এক্সে একটি বিবৃতিতে বলেছে, আবদ্ধ দরজার পেছনে কখনো ন্যায় বিচার হয় না। এটি আসলে একটি সামরিক আদালত। রায় ঘোষণার সময়ও ইমরান খানের পরিবারকে আদিয়ালা জেলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এটি একটি ক্যাঙ্গারু কোর্ট। ইমরান খানের বোন আলেমা খানও সমালোচনা করেছেন এই রায়ের। তিনি অভিযোগ করেন, ইমরানের বিরুদ্ধে এসব সিদ্ধান্ত পূর্বলিখিত স্ক্রিপ্টের অধীনে দেওয়া হচ্ছে। পাকিস্তানের অর্থ প্রতিমন্ত্রী বিলাল আজহার কায়ানি বলেছেন, দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এই রায় এসেছে। রাষ্ট্রকে এমন একটি উপহার দেওয়া হয়েছিল যা জমা দেওয়া হয়নি। দুর্ভাগ্যবশত বুশরা বিবি এবং ইমরান খান খুব কম দামে গহনা সেটটি কেনার চেষ্টা করেছিলেন। পিটিআই নেতা ওমর আয়ুব দাবি করছেন, পাকিস্তানে আইনের শাসন নেই। দলটির পক্ষ থেকেও বলা হচ্ছে, পাকিস্তানে যা হচ্ছে তা সম্পূর্ণ অসাংবিধানিক, অবৈধ ও উদ্দেশ্য প্রণোদিত এবং প্রতিশোধের সবচেয়ে ভয়ঙ্কর রূপ। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে রুশ সম্পদের ব্যবহার নিয়ে আলোচনা চলছিল দীর্ঘদিন ধরেই, কিন্তু শেষ পর্যন্ত এ ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসে অনুষ্ঠিত ইউ শীর্ষ সম্মেলনে একদিনের বেশি সময় ধরে চলা এই আলোচনায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে রুশ সম্পদ ব্যবহার না করার। তবে ইউক্রেনের অর্থনীতি ও সামরিক খাতে সহায়তা করতে আগামী 2 বছরের জন্য $105 বিলিয়ন বা 90 বিলিয়ন ইউরো সুদ মুক্ত ঋণ দেওয়ার ব্যাপারে একমত হয়েছে ইউ। ইউক্রেনকে ঋণ দেওয়া নিয়ে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। 2026-27 সালের জন্য ইউক্রেনকে 90 বিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়ন করেছি। এর আগে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর শুক্রবার ভোরে কস্তা গণমাধ্যমকে বলেন, এই অর্থ ইউক্রেনের জরুরি আর্থিক প্রয়োজন মেটাবে। রাশিয়া ক্ষতিপূরণ দেওয়ার পরই ইউক্রেন এই ঋণ পরিশোধ করবে।
ইইউ নেতাদের বৈঠকে জব্দকৃত রুশ সম্পদ কিভাবে ব্যবহার করা যায় তা খতিয়ে দেখার অনুমতি দেওয়া হয়েছে ইইউ এর নির্বাহী বিভাগকে, যাতে প্রয়োজনে ভবিষ্যতে এই জব্দ করা অর্থ ব্যবহার করে ইইউ নিজেদের দেওয়া ঋণ ফেরত নিতে পারে। বর্তমানে ইইউ এর হাতে প্রায় 210 বিলিয়ন ইউরো বা $246 বিলিয়ন মূল্যের রুশ সম্পদ জব্দ রয়েছে, যার বড় অংশ বেলজিয়ামের কাছে। রুশ সম্পদ ব্যবহার নিয়ে তাই আপত্তিটা জানিয়েছে বেলজিয়ামই। তাদের আশঙ্কা, রাশিয়া এটিকে তাদের রাষ্ট্রীয় সম্পদের বেআইনি ব্যবহার বলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতে পারে। তখন রাশিয়ার পক্ষে রায় গেলে ক্ষতিপূরণ দিতে হবে বেলজিয়ামকে। এ কারণে বেলজিয়ামের চাওয়া ছিল সম্ভাব্য দায়ভার যেন ইইউ দেশগুলো যৌথভাবে নেয়, যা নিয়েই শুরু হয় বিভাজন। জার্মানি ও নেদারল্যান্ডস পক্ষে থাকলেও দ্বিধায় ছিল ইতালি ও বুলগেরিয়া। ফলে ভেস্তে যায় রুশ সম্পদ কাজে লাগানোর পরিকল্পনা। জানিয়ে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার বলেছেন, রাশিয়ার সম্পদ ব্যবহার না করে ঋণের মাধ্যমে ইউক্রেনকে সহায়তা দেওয়ার সিদ্ধান্তে ইইউ অরাজকতা ও বিভাজন এড়াতে পেরেছে। এদিকে রাশিয়ার সঙ্গে প্রায় 4 বছরের যুদ্ধে বেশ ক্ষতিগ্রস্ত ইউক্রেন। ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি। এর মধ্যে নতুন করে মার্কিন অর্থ সহায়তা কমে যাওয়ায় চাপ আরও বেড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করেছেন, ডিসেম্বরের মধ্যে অর্থ না পেলে ড্রোন উৎপাদন কমাতে হবে তাদের, যা রাশিয়াকে আরও আগ্রাসী করে তুলতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পূর্বাভাস, যুক্তরাষ্ট্র অর্থ সহায়তা কমিয়ে দেওয়ায় আগামী 2 বছরে ইউক্রেনের 137 বিলিয়ন ইউরো অর্থ ঘাটতি তৈরি হবে। সেই ঘাটতির 2/3 অর্থাৎ 90 বিলিয়ন ইউরোই এবার পূরণ করেছে ইইউ। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চাওয়া ছিল জব্দ করা রুশ সম্পদের পুরোটাই তাদের দেওয়া হোক। আমরা কঠিন প্রতিশোধ নেব। গত 13 ডিসেম্বর সিরিয়ায় 2 মার্কিন সেনা নিহতের ঘটনায় চোরাগোপ্তা হামলা চালানো আইএসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেই কথা সেই কাজ। সপ্তাহ পেরোনোর আগেই সিরিয়ার বিভিন্ন স্থানে 70টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এমনটাই জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সিরিয়ায় চালানো হামলার ব্যাপারে সেন্টকম জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকেল 4টায় অপারেশন হক আই স্ট্রাইক শুরু হয়। আইএসের গোপন আস্তানা ও অস্ত্রের গুদাম ধ্বংসে সিরিয়ার বিভিন্ন স্থানে 70টিরও বেশি লক্ষ্যবস্তুতে 100টিরও বেশি নিখুঁতভাবে লক্ষ্য ভেদ করতে সক্ষম প্রেসিশন মিউনিশন ব্যবহার করা হয়। হামলায় যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার ও কামানের ব্যবহার করা হয়েছে। অভিযানে অংশ নিয়েছিল জর্ডানের বিমান বাহিনীও, যদিও হামলার ব্যাপারে এখন পর্যন্ত আইএস কোনো বিবৃতি দেয়নি। আইএসের ঘাঁটিতে প্রতিশোধমূলক এমন হামলায় দারুণ খুশি প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, আমরা অত্যন্ত জোরালোভাবে আঘাত করছি, যেমনটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। দায়ী খুনি সন্ত্রাসীদের উপর যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর প্রতিশোধ নিচ্ছে। তিনি আরও দাবি করেন, সিরিয়া সরকার এই অভিযানে পূর্ণ সমর্থন দিয়েছে। এদিকে হামলার ব্যাপারে সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, যারা আমেরিকান এবং এই অঞ্চলে আমাদের সহযোগীদের ক্ষতি করতে চায়, যুক্তরাষ্ট্র সেই সব সন্ত্রাসীকে নিরলসভাবে তাড়া করে যাবে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, এই অভিযান কোনো যুদ্ধের সূচনা নয়, বরং একটি প্রতিশোধ। বিশ্বের যেখানেই আপনি আমেরিকানদের লক্ষ্যবস্তু করবেন, আপনার বাকি জীবন এই ভয়ে কাটবে যে যুক্তরাষ্ট্র আপনাকে খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে। আজ আমরা আমাদের শত্রুদের খুঁজে বের করেছি এবং হত্যা করেছি, অনেককে মেরেছি এবং এই ধারা অব্যাহত থাকবে। এর আগে 2019 সালে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় যোদ্ধাদের একটি জোট ঘোষণা দিয়েছিল, সিরিয়ায় আইএসের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ ভূখণ্ডটির পতন ঘটেছে। যদিও এরপর নানা সময় হামলার খবর পাওয়া গেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী সিরিয়া ও ইরাকে এখনও আইএসের 5 থেকে 7 হাজার যোদ্ধা সক্রিয় রয়েছে, যাদের নিয়ন্ত্রণে স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দিতে 2015 সাল থেকেই সিরিয়ায় মোতায়েন আছে মার্কিন সেনারা। মাত্র 8019 বর্গ মাইলের ছোট্ট এক দেশ, অথচ পুরো বিশ্বের মাথা ব্যথার কারণ। ছড়ি ঘুরিয়ে বেড়াচ্ছে সবার মাথার ওপর। মধ্যপ্রাচ্যে কায়েম করেছে এক ত্রাসের রাজত্ব, যার ভয়ে তটস্থ সবাই। হামলা করছে নিজের খেয়াল খুশি মতো, অথচ পশ্চিমা শক্তি কিছুই বলছে না। বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলের কথা। তবে উপরে উপরে ইসরায়েলকে ভীষণ শক্তিমান মনে হলেও ভেতরে লুকিয়ে আছে এক কঠিন সত্য। ভাঙনের সুর বাজতে শুরু করেছে ইসরায়েলে। দিনে দিনে একঘরে হয়ে পড়ছে নেতানিয়াহু সরকার। মাথার ওপর থেকে সরে যাচ্ছে মার্কিন আশীর্বাদ পুষ্ট হাত।
এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কোন পাপের শাস্তি পাচ্ছে ইসরায়েল? 2 বছরেরও বেশি সময় ধরে হামাস নির্মূলের নামে গাজায় বর্বরোচিত গণহত্যা চালিয়েছে নেতানিয়াহু সরকার। রেহাই পায়নি শিশুরা পর্যন্ত। গাজায় ইসরায়েল সৃষ্ট তীব্র মানবিক সংকট নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্ব বিবেককে। ফলে বিশ্বজুড়ে দিন দিনই বাড়ছে ইসরায়েল বিরোধী আন্দোলন। এই অবস্থায় ইসরায়েলের প্রতি সমর্থন সরিয়ে নিয়েছে অনেক পশ্চিমা দেশ। ভাবতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এরই মধ্যে স্থায়ীভাবে গাজা যুদ্ধ বন্ধের রূপরেখা প্রস্তুত করেছেন তিনি। আন্তর্জাতিক জোট গড়েছেন কাতার, মিশর, সৌদি আরব ও তুরস্ককে নিয়ে। ফলে গাজা ক্রমেই হাতছাড়া হয়ে যাচ্ছে ইসরায়েলের। এছাড়া যুক্তরাষ্ট্রের কারণে সিরিয়া ও লেবাননেও সামরিক তৎপরতা সীমিত করতে বাধ্য হয়েছে তেল আবিব। নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন গাজা যুদ্ধে লক্ষ্য পূরণ করতেও। হামাসকে ধ্বংস ও জিম্মিদের জীবিত ফেরত আনতে গিয়ে শেষমেশ কঠিন সত্য জানতে পেরেছেন ইসরায়েলি সেনাদের হামলাতেই নিহত হয়েছে বেশিরভাগ জিম্মি। এর বাইরে গাজায় গণহত্যার প্রমাণ সামনে আসার পর যুক্তরাষ্ট্রের কেউই এখন আর হামাসের বিরুদ্ধে খুব একটা নিন্দা বিবৃতি দিচ্ছে না। উল্টো পশ্চিমারা মনে করতে শুরু করেছে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক অস্থিরতার প্রধান কারণ এই ইসরায়েল। সিরিয়া, লেবানন, ইয়েমেন কিংবা ইরানে হামলা বা দখল চালাতে ইসরায়েলের আন্তর্জাতিক সহযোগিতা দরকার, কিন্তু সম্প্রতি সেই সহযোগিতা কমে আসছে। ফলে সামরিক তৎপরতাও আগের মতো দেখাতে পারছে না ইসরায়েল। কূটনৈতিক ক্ষেত্রেও ইসরায়েল অনেকটা পিছিয়ে পড়ছে। হামাস আলোচনায় বসতে চাইলেও সময় ক্ষেপণ করছে তেল আবিব। এই ধারা চললে ইসরায়েল এমন বাস্তবতার মুখোমুখি হবে যে গাজা ধ্বংস করার পর যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে তা সরানোর খরচ শেষ পর্যন্ত তাদেরকেই বহন করতে হবে। তাছাড়া গাজায় গণহত্যার কারণে ইসরায়েলিরা দেশের বাইরে এখন তেমন কোনো বন্ধু পাচ্ছে না। তাদের অনেকেরই ধারণা ইসরায়েলকে ঘৃণা করে না এমন কেউ এখন আর নেই। এদিকে প্রথমে সমর্থন দিলেও অনেক দেশই এখন নীরবে ইসরায়েলের ক্ষমতায় হ্রাস টেনে ধরেছেন। কেননা সবসময় প্রকাশ্যে অপমান না করে কেবল দূরে ঠেলে দিয়ে কিংবা অপেক্ষায় রেখেও যা বোঝানো যায়, নেতানিয়াহুর বেলায় এখন সেই কৌশলই অবলম্বন করা হচ্ছে। বিভাজন বাড়ছে ইসরায়েলের অভ্যন্তরেও। সম্প্রতি ইসরায়েলি বিমান বাহিনী IAF এর এক কেলেঙ্কারি নিয়ে দেশটিতে বিভাজন বেড়েছে। 2 বছরের প্রশিক্ষণ শেষে পাইলট হওয়ার শেষ ধাপে থাকা ক্যাডেটরা পরিবারকে হোটেলে ডেকে এনে মদ্যপান করায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। বাহিনীর নৈতিক স্খলনের দায়ে সব ক্যাডেটদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অথচ গাজায় বেসামরিক ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংসের পরও নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়নি বিমান বাহিনীকে। দেশটির মিডিয়াতেও পাইলটকে নৈতিকভাবে দেউলিয়া ও দিশাহীন বলে অভিজাত শ্রেণীর প্রতিনিধি হিসেবে কটাক্ষ করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে ইসরায়েল তার অভ্যন্তরীণ সংহতি হারাচ্ছে। টিকা না দেওয়ায় অনেক শিশু হাম ও ফ্লুতে মারা যাচ্ছে। ইসরায়েলি কিশোররা গ্যাং কালচার ও অপরাধে জড়িয়ে পড়ছে, ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে। এই অবস্থায় শিক্ষকরা নিজেদের সন্তান নিয়ে ব্যস্ত থাকায় স্কুলগুলোতে প্রতিদিনই ক্লাস বাতিল হচ্ছে। সিটি কর্পোরেশনের কর্মীদের সপ্তাহে 1 দিন করে কিন্ডারগার্টেনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে বলা হচ্ছে। গাজা থেকে যুদ্ধ ফেরত সেনাদের আত্মহত্যার পরিমাণ বাড়ছে। বিচারমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একে অপরের সঙ্গে কথা বলছেন না। ফলে দুজনের সম্মতির কারণে নিয়োগ দেওয়া যাচ্ছে না নতুন বিচারক। এছাড়া কট্টর ধর্মীয় দলগুলো সরকারের পক্ষ ত্যাগ করায় 2 মন্ত্রীকে একসঙ্গে সামলাতে হচ্ছে 9টি মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে। দক্ষ সরকারি কর্মীদের জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত লোক, যা জানান দেয় ভেতরে ভেতরে একটি ফাঁপা খোলসে পরিণত হচ্ছে ইসরায়েল। সমুদ্রপথে মাদক পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবে প্রশান্ত মহাসাগরে আরও 2টি নৌযান ধ্বংস করেছে মার্কিন সামরিক বাহিনী। নিহত হয়েছেন 5 জন। এতে সব মিলিয়ে নিহতের সংখ্যা এখন 104 জন। হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে পূর্ব প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় তারা 2টি নৌযানে মারাত্মক কাইনেটিক হামলা চালিয়েছে। এর মধ্যে একটি নৌযানে 3 জন এবং অন্যটিতে 2 জন নিহত হয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার একই এলাকায় আরেকটি অভিযান চালিয়ে 4 জন নিহতের কথা জানিয়েছিল সাউদার্ন কম। গত সেপ্টেম্বর থেকে প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে মাদক পরিবহনের অভিযোগ এনে একের পর এক নৌযানে হামলা করছে মার্কিন সামরিক বাহিনী।
যদিও মাদক পরিবহনের কোনো প্রমাণ এখন পর্যন্ত দিতে পারেনি যুক্তরাষ্ট্র। মূলত এসব হামলায় ভেনেজুয়েলা থেকে আগত নৌযানকেই বেশি টার্গেট করা হচ্ছে। নিকোলাস মাদুরো সরকারকে চাপে ফেলতে লাতিন অঞ্চলে বৃহৎ সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে সরাসরি মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন, হুমকি দিয়েছেন ক্ষমতাচ্যুত করার। শুধু হুমকিতেই সীমাবদ্ধ থাকেননি ট্রাম্প, গত সপ্তাহে আরও এক ধাপ এগিয়ে ভেনেজুয়েলায় আসা যাওয়া করা মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা সব তেলবাহী ট্যাঙ্কার অবরোধের ঘোষণা দিয়েছেন, যাতে পরিষ্কার তেল সমৃদ্ধ দেশটির অর্থনীতি দুর্বল করে মাদুরোকে সরে যেতে বাধ্য করতে চাইছেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের একের পর এক হুঁশিয়ারি ও ভেনেজুয়েলাকে ঘিরে সামরিক তৎপরতায় উদ্বেগ বাড়ছে গোটা লাতিন অঞ্চলে। এরই মধ্যে সম্ভাব্য সংঘাত এড়াতে মধ্যস্থতা করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ব্রাজিল ও মেক্সিকো। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে চলমান সংকট নিয়ে ব্রাজিল খুবই উদ্বিগ্ন। গুলিবর্ষণ করে সমস্যার সমাধান হয় না, আলোচনার টেবিলে বসে সমাধান খুঁজতে হয়। লুলা আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই অভিযানের পেছনে আসল উদ্দেশ্য কি তা নিয়ে আমি উদ্বিগ্ন। এটা শুধু মাদুরোকে উৎখাত করার বিষয় হতে পারে না, এমন কিছু স্বার্থ আছে যেগুলো আমরা এখনো জানি না। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।